আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের এই লেকচারে বোঝার চেষ্টা করব জিন পিয়াজের যে স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট সে সংক্রান্ত বিষয়। তো তিনি এখানে চারটা স্টেজেস এ ভাগ করেছেন একটা বাচ্চার বা একটা হিউম্যান বিং এর যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেই বিষয়গুলো নিয়ে একে একে আলোচনা করছি। প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। এটা লাস্ট করে 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত। তো এই সময়টাতে কি কি ঘটনা ঘটে এবং কি কি বৈশিষ্ট্য দেখে এই স্টেজে অবস্থান করছে একটা বাচ্চা সেটা চেনা যায়, সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমত আসে রিফ্লেক্স অ্যাকশন। এই সময়টায় বাচ্চাদের মধ্যে বাচ্চারা যে যতগুলো কার্যক্রম সম্পাদন করে বা যতগুলো কাজ করে সবগুলো আসলে রিফ্লেক্স অ্যাকশন। তাদের যে রিফ্লেক্স অ্যাকশন ইনবিল্ট বা ইনহেরেন্টলি গড গিভেন অবস্থায় ছিল বা আছে, তো সেইটা দ্বারা তারা হলো সকল কাজ সম্পাদন করে। এরপরে তাদের যে কোনো সামনে যদি কোনো একটা বস্তু রাখা হয়, তাহলে এই বস্তুটাকে সে যদি মনে করছে যে এটা একটা প্রবলেম, তাহলে সে সলভ করার ট্রাই করে, সেটা দিয়ে সেটাকে ধরার ট্রাই করে। অর্থাৎ তাদের যে প্রবলেম সলভিং যে কার্যক্রম সেগুলাও রিফ্লেক্স অ্যাকশন দ্বারা সম্পাদিত হয়। এরপরে যখন 18 মান্থস এর পরবর্তী যে সময়টা, এই সময়টা তারা রিফ্লেক্স অ্যাকশন থেকে শিফট করে আস্তে আস্তে যে ইন্টেনশনাল প্রবলেম সলভিং বিহেভিয়ারের দিকে মুভ করতে শুরু করে। অর্থাৎ একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। একটা বাচ্চার মা বালিশের নিচে কোনো কিছু একটা লুকিয়ে রাখছে যেন ওই বাচ্চাটার হাতে না পড়ে। তখন সে ওই যে যেই হাইড করে রাখা বিষয়টা, অবজেক্টটা, সেটাকে সে ইন্টেনশনালি খুঁজে বের করতে ট্রাই করে। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো এই সময়টা দেখা যেতে পারে। আচ্ছা, এরপরে আসে ডিফার্ড ইমিটেশন। ডিফার্ড ইমিটেশন বিষয়টা হলো এমন যে বাচ্চারা যে বিষয়টা দেখে, অর্থাৎ সে অতীতে পাস্টে যে বিষয়গুলো সে দেখেছে সেই বিষয়গুলোকে সে ইমিটেট করার ট্রাই করে, অর্থাৎ সেটা পুনরাবৃত্তি বা সেটার প্রতিফলন বা সেইভাবে কাজ করার ট্রাই করে। অর্থাৎ যেটা দেখে সেটাই সে করার ট্রাই করে। তো এই ধরনের ইমিটেশন গুলো দেখা যায় এই স্টেজে। স্বাভাবিকভাবেই এই স্টেজে মূলত ল্যাঙ্গুয়েজের অ্যাবসেন্স থাকে, অর্থাৎ এই সময়টায় বাচ্চারা কথা বলতে পারে না। সময়ের সাথে সাথে পরবর্তীতে কথা বলার বিষয়গুলো দেখা যাবে। তো এরপরে আসে 2 নম্বর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, যেটা 2 থেকে 7 বছর পর্যন্ত চলমান থাকে। তো এই সময়টায় কি কি ঘটনা ঘটে বা কি কি বৈশিষ্ট্যগুলো দেখা যায় বাচ্চাদের মধ্যে, সেই বিষয়গুলো আমরা দেখব। তো এই সময়টায় এই প্রি অপারেশনাল স্টেজে মূলত সিম্বলিক থিঙ্কিং তাদের মধ্যে বিরাজ করে। যে ওয়ার্ডস বা ইমেজেস যেগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে অবজেক্টস বা ইভেন্টস। তো এই সময়টায় দেখা যায় কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন ট্রান্সডাকটিভ রিজনিং। ট্রান্সডাকটিভ রিজনিংটা কেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। উদাহরণস্বরূপ, একটা বাচ্চার মন খারাপ, বাইরে বৃষ্টি হচ্ছে। তো সে চিন্তা করছে যে আমার যেহেতু মন খারাপ এই জন্য বৃষ্টি হচ্ছে। সে একটা কজাল রিলেশনশিপ দেখানোর ট্রাই করতেছে বা এইভাবে চিন্তাটা করছে, কিন্তু আসলে তো এটা সত্য নয়। তো এই ধরনের রিজনিং গুলা, যেগুলোর কজাল রিলেশনশিপ সে মনে করছে আছে, যে এইটার জন্য এইটা হচ্ছে, কিন্তু আসলে তো সেই রিজনিংটা সত্য না। তো এই ধরনের রিজনিং এই সময়টা দেখা যায়। এরপরে অ্যানিমিজম। অ্যানিমিজম বিষয়টা এমন যে হিউম্যান বিং এর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো যখন নন লিভিং অবজেক্টের উপর আরোপিত করা হবে, এইভাবে যে চিন্তার যে ব্যাপারটা, এই ধরনের যে বিশ্বাস, এই ধরনের যে চিন্তা বা থিঙ্কিং প্রসিডিওর, এইটাকে আমরা বলবো অ্যানিমিজম। তো বাচ্চারা এই বিষয়গুলা এইভাবে চিন্তা করে। তারা চিন্তা করে যে একটা পুতুল তার সামনে রাখা আছে, তো সে মনে করছে যে এর অনুভূতি আছে, এর কি বলে ইমোশনস আছে, এরকম ভাবে সে চিন্তা করতে পারে। ইররিভার্সিবিলিটি এই সময়টা দেখা যায়। উদাহরণস্বরূপ যদি বলি যে একটা বাচ্চাকে তার বাবা বাসা থেকে স্কুল পর্যন্ত যাওয়া শিখিয়েছে, তো সে স্কুল থেকে বাসায় ব্যাক করতে পারবে না। অর্থাৎ তাকে যতটুকু শেখানো হবে সেই কাজটা পারবে, কিন্তু রিভার্সিবিলিটির সাহায্যে বা রিভার্সলি ওই কাজটা সম্পাদন করাটা তার পক্ষে সম্ভব হবে না। এই সময়টায় সেন্ট্রেশন দেখা যায়। সেন্ট্রেশন একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটা দুইটা 1 লিটারের বোতল রাখা আছে, যেটা একটা হচ্ছে আনুভূমিকভাবে প্রশস্ত একটা বোতল যেখানে 1 লিটার পানি রাখা আছে, আবার আরেকটা বোতলে যেখানে উলম্ব অবস্থায় মানে খাড়া অবস্থায় 1 লিটার পানির বোতল রাখা আছে। তো তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে কোনটাতে বেশি পানি আছে, সে শুধুমাত্র একটা অ্যাসপেক্ট
এর প্রতি দৃষ্টি দিয়ে সে বলবে যে এই যে উলম্ব অবস্থায় যেটা আছে, যেটা দেখতে লম্বা লাগছে, সেটার মধ্যে পানি বেশি আছে বা এটাতে পানির পরিমাণ বেশি। কারণ সে শুধু একটা অ্যাসপেক্ট, অর্থাৎ উলম্ব দিকটা বা লম্বা দিকটার দিকে ফোকাস করছে। তো এই ধরনের সেন্ট্রেশন বিষয়গুলো এই সময়টা দেখা যায়। এর পরের স্টেজের নাম হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ। তো এই সময়টা 7 থেকে 11 বছর পর্যন্ত থাকে। তো এই সময়টাই মূলত আস্তে আস্তে বাচ্চাদের লজিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্টটা হইতে শুরু করে। তো এই সময়ের কিছু বৈশিষ্ট্য বা এই সময় কি কি ঘটনা ঘটে সেই কনসেপ্টগুলো বলার চেষ্টা করছি। প্রথমত আসে ক্লাসিফিকেশন, অর্থাৎ তাকে যদি বিভিন্ন ধরনের অবজেক্টস গুলো একসাথে দেওয়া যায় তাহলে সে ক্লাসিফাই করে বলতে পারবে যে এটা এর মধ্যে, এটা এর মধ্যে, এটা এর মধ্যে, এরকম ভাবে সে বলতে পারবে। মানে অর্থাৎ বিভিন্ন ধরনের অবজেক্ট, যেমন তাকে বৃত্তাকার দেওয়া হলো, তাকে ত্রিকোণ কিছু দেওয়া হলো, ত্রিকোণাকার কিছু দেওয়া হলো, এরকম অসংখ্য জিনিসপত্র তাকে যদি দেওয়া হয়, সে ক্লাসিফাই করতে হবে যে এইটা এর মধ্যে পড়ে, এইটা এই ক্লাসের মধ্যে পড়ে। তো এইভাবে সে ক্লাসিফিকেশন করতে পারবে। আবার এই সময়টাই তাদের মধ্যে সেরিয়েশন দেখা যায়। সেরিয়েশন মানে কি, দেখা গেল তাদেরকে 10 জন ব্যক্তিদের দাঁড় করায় বলা হলো যে বাবু তুমি এই 10 জন ব্যক্তিদের মধ্যে লম্বা থেকে খাটো পর্যন্ত এভাবে সিরিয়াল করো। তো সে কিন্তু এটা সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করে সিরিয়ালটা করতে পারবে। এই সময়টায় ট্রানজিটিভিটি দেখা যায়। ট্রানজিটিভিটি মূলত হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ বিটুইন অবজেক্টস, অর্থাৎ বিভিন্ন অবজেক্টস এর মধ্যে যে রিলেশনশিপ সেটা সে বর্ণনা করতে পারে। যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায় যে এ গ্রেটার দেন বি অ্যান্ড বি গ্রেটার দেন সি, তাহলে সেই বাচ্চাটা অনায়াসে বলে দিতে পারবে যে এ গ্রেটার দেন সি, এই কথাটা সে বলতে পারবে। অর্থাৎ এই যে বস্তুগুলো বা এই অবজেক্টগুলোর মধ্যে যে রিলেশনশিপ সেটা সে বুঝতে পারে এই সময়টাতে। এরপরে আসে ফর্মাল অপারেশনাল স্টেজ। এই সময়টাই মূলত তাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা অনেকটাই উন্নত হতে শুরু করে, তারা ন্যাশনালি চিন্তা করতে পারে, তাদের লজিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে। তো এই সময়টায় দেখা যায় যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা তাদের মধ্যে ডেভেলপ করে। হ্যাঁ, তো এই সময়টাই অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কিভাবে কাজ করে, যে এমন কিছু বিষয় তারা চিন্তা করতে পারে এই সময়ের মানুষরা বা এই সময়ের হিউম্যান বিং, যেটা রিয়েল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না, সেই বিষয়টা নিয়েও তারা চিন্তা করতে পারার সক্ষমতা রাখে। তারা হাইপোথেটিক্যালি সিচুয়েশন চিন্তা করে সেটাকে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা কনসেপ্টের মাধ্যমে ডিফাইন করতে পারে এই সময়টাতে। তো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটা বাচ্চা কিন্তু এই সময়ের 11 বছর, এটাকে আমরা হিউম্যান বিং বলবো, বাচ্চা বলা ঠিক হবে কিনা জানি না। তো 11 বছর বা এর থেকে বড় যে বয়সের মানুষ বা হিউম্যান বিং, এই সময়টায় তারা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যেমন অনেস্টি, জাস্টিস, ফ্রিডম, এই যে যে কনক্রিট অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট যেগুলো আছে সেগুলো তারা কিন্তু বর্ণনা করতে পারে বা এই বিষয়গুলো তারা বুঝতে পারে বা এই বিষয় নিয়ে চিন্তা করতে পারে। তো এই সময়টায় হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং লক্ষ্য করা যায়। হাইপোথেটিক্যাল ডিডাকটিভ রিজনিং একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে তারা একটা সিনারিও কল্পনা করতে পারে যে কোন কাজটা করলে কোন ধরনের ইফেক্ট হইতে পারে, সেই বিষয়টা তারা কিন্তু এই সময়টায় বুঝতে পারে। যেমন যেমন বলা যেতে পারে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, যে এই 11 বছর বা তার থেকে বেশি বছর বয়সী একজন হিউম্যান বিং, সে কিন্তু বুঝতে পারে যে আমি যদি একটা লিকুইড হিট করি তাহলে এটা স্প্রেড হবে, এটা ছড়িয়ে যাবে। এই যে সে আগে থেকেই চিন্তা করতে পারছে, হাইপোথেটিক্যালি চিন্তা করতে পারছে যে কি করলে কোন কাজটা হইতে পারে, এই যে যে রিজনিং অ্যাবিলিটিস এই সময়টা ডেভেলপ করে করে ফেলে বা এই সময় এইটা ডেভেলপ হয়। এছাড়াও দেখা যায় যে সিস্টেমেটিক প্রবলেম সলভিং, অর্থাৎ একটা তার সামনে যদি পরীক্ষার কোশ্চেন দেওয়া হয় তাহলে সে লজিক্যালি চিন্তা করে, মানে চিন্তা করতে পারে যে আমার কোন কোন ভুলগুলো করা যাবে না, কোন কোন কাজগুলো করা যাবে, কিভাবে করলে সবচেয়ে ভালো কাজ হবে। অর্থাৎ তারা একটা সিস্টেমেটিক বা ম্যাথডিক্যাল ওয়েতে সমস্যার সমাধান করার ট্রাই করে। তারা ওই যে আগে যেমন ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে যে সমাধান করতে চেষ্টা করতো, এইটা আর হচ্ছে না। এই সময়টায় সে আগে থেকে বুঝতে পারে যে কোন বিষয়গুলো তার ইরোরের হওয়ার সম্ভাবনা আছে। ওই যে ইরোর গুলা যেগুলো হইতে পারে সেগুলা সে আগে থেকে চিন্তা করে সেই সিস্টেমেটিক ওয়েতে সে লজিক্যালি কাজগুলো সম্পাদন করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি 4টা স্টেজেস, যে স্টেজেস গুলো বর্ণনা করেছেন জিন পিয়াজে।